দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমার একটি নতুন ভিডিওতে আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি কি করছি, তোমাদের বচন অধ্যায়ে বাক্য থেকে বচনে রূপান্তরিত করার নিয়মগুলিকে খুবই ছোট ছোট ভিডিও প্রদান করতে চলেছি। আমি কেন ছোট ছোট ভিডিও করে দিচ্ছি জানো? তোমাদের যাতে বড় ভিডিও দেখতে অসুবিধা হয় অনেকের, সেই জন্য ছোট ছোট করে দিচ্ছি, হচ্ছে 10 মিনিট 8 মিনিট 15 মিনিটের ভিডিওতে তোমাদের ওই ছোট ছোট করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করাতে পারি, তাহলে তোমাদের কি আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। ঠিক আছে, তো আজকে নিয়ে চলে এসেছি আরও দুটো তোমাদের নিয়ম নিয়ে। তো নিয়মগুলোকে ভালো করে বোঝো, ঠিক আছে? দেখতে হবে, দেরি করবো না, সময় নষ্ট করার সময় আমাদের কাছে নেই। ঠিক আছে, চলো। তো আজকে 15 নম্বর তোমাদের নিয়মগুলোকে খাতা টুকে নেবে, এর বাইরে আর কোনো নিয়ম দরকার নেই তোমাদের। তাহলে যদি কোনো বাক্যের শেষে আছে থাকে এবং বাক্যের শুরুতে যদি বিশেষ্য পদ থাকে, ভালো করে বুঝবে যে বাক্যের শেষে যদি আছে থাকে এমন কোনো শব্দ, আর বাক্যের শুরুতে যদি বিশেষ্য থাকে, বিশেষ্য কি? নাম জাতীয় পদ। বিশেষ্য পদ মানে কি? নাম জাতীয় যে কোনো পদকেই বলা হয়, যে কোনো বস্তুর নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, জিনিসের নাম, সমস্ত কিছু কিন্তু বিশেষ্য পদ, তাই না? থাকে, তাহলে এ বচনে করতে হবে। কোন বচনে করতে হবে? এ বচন। ভালো করে বোঝো যে আছে রয়েছে, ঠিক আছে, তো বিশেষ্য পদ রয়েছে বাক্যের শুরুতে, তাহলে কোন বচন? এ বচন। তারপরে বলছে ও বাক্যের শুরুতে যদি বিশেষণ থাকে। এবারে বাক্যের শুরুতে যদি কি থাকে? বিশেষণ থাকে। ধরো বাক্যের শেষে আছে রয়েছে আর বাক্যের শুরুতে কি রয়েছে? বিশেষণ। বিশেষণ কি? বিশেষ্য পদের যা দোষ গুণ অবস্থা, ভালো মন্দ বোঝায়, সেটাই হচ্ছে বিশেষণ। তাহলে এই যে আছে থাকবে, কিন্তু বাক্যের শুরুতে যদি বিশেষণ পদ থাকে, তাহলে কোন বচনে যাবে? দেখো বলে দিয়েছে, আই বচনে যাবে। কোন বচনে যাবে? আই বচনে যাবে। বুঝতে পারলে? আই বচনে যাবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে কি হয়েছে, যে যদি কোনো বাক্যের শেষে আছে থাকে এবং বাক্যের শুরুতে যদি বিশেষ্য পদ থাকে, তাহলে আমাদের এ বচন। আর যদি বাক্যের শেষে আছে রয়েছে কিন্তু বিশেষণ পদ রয়েছে, শুরুতে কি রয়েছে? বিশেষণ পদ, শুরুতে বিশেষণ পদ থাকে, তাহলে কিন্তু কোন বচন যাবে? আই বচনে যাবে। আবার এর বিপরীত যদি এমন হয় যে নেই থাকে, বাক্যের শেষে কি থাকে? নেই থাকে। নেই যদি থাকে তাহলে একটা বচনে যাবে, সেটা হচ্ছে ই বচনে যাবে। কোন বচনে যাবে? ই বচনে। একদম ভালো করে মাথায় রেখে নাও। আছে যদি থাকে, যদি বিশেষ্য পদ থাকে, তাহলে হচ্ছে এই বচন। আছে থাকে যদি বিশেষণ পদ থাকে, তাহলে যাবে আই বচন। আর যদি নেই থাকে তাহলে সোজাসুজি ই বচনে যাবে। তাহলে এইভাবে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ হবে নিয়মটাকে মনে রাখার। এত কথা তোমাদের মনে রাখার দরকার নেই। ব্যাস দেখো তাহলে এবারে কি হচ্ছে, আমরা উদাহরণ করব। পাখিদের ডানা আছে, এখানে আছে রয়েছে, আর এখানে কি বিশেষ্য পদ রয়েছে পাখি, তাই না? পাখিদের কথা বলেছে, তাহলে এলএফ দেব। তাহলে আমাদের আছে রয়েছে, বিশেষ্য পদ রয়েছে, তাহলে কোন বচন? এ বচন। তাহলে সকল, উদ্দেশ্যকে পাখি, সকল পাখি, এখানে আর দের লিখছি না, ঠিক আছে? সকল পাখি হয়, সকল পাখি কি হয়? কি হয়? ডানা আছে, তার মানে কি? ডানা বিশিষ্ট বা ডানাযুক্ত। ডানাযুক্ত প্রাণী কথাটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। না লিখে দিলেও তোমাদের কোনো নাম্বার কাটবে না। এই বচন কমপ্লিট, বোঝা গেল? এবারে দেখো আছে রয়েছে ভালো মানুষে, তো ভালোটা কি? বিশেষণ না? ভালো মন্দ বিশেষণ। তাহলে মানুষের এখানে কিন্তু এটা বিশেষ্য পদ, এটা তার বিশেষণ, মানুষের বিশেষণ। তাহলে যখন বিশেষণ থাকবে, আছে সাথে যখন বিশেষণ থাকবে, তখন কোন বচনে যাবে? আই বচনে যাবে। তাহলে এলএফ দেব। এবার আই বচনে করবো। আই বচন কি? কোনো কোনো, কোনো কোনো, উদ্দেশ্য কি? মানুষ। কোনো কোনো মানুষ হয়, কি হয়? কোনো কোনো মানুষ হয় ভালো। কি হয়? ভালো। এটা কিন্তু আমাদের ভিডিওতে চলে যাবে। তাহলে কোন বচন? আই বচন। আই বচন কমপ্লিট। তারপরে দেখো এবার যদি বাক্যের শেষে যদি নেই থাকে, তাহলে কি করব? এলএফ দেব প্রথমে। এলএফ দিয়েছি। এলএফ দিয়ে কিন্তু আমি কি করব, যে নেই যখন আছে তখন আমার একটা বচনে যাবে। কোন বচনে যাবে? ই বচনে যাবে। কোন বচনে? ই বচনে করবে। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে ই বচনে কি? ই বচনে আকারটা লিখে নিচ্ছি, দেখো কোনো নয়। কি নয়? কোনো নয়। তাহলে কোনো, কোনো উদ্দেশ্য কি? ইঁদুর। কোনো ইঁদুর, ইঁদুর নয় কি? লাল। কোনো ইঁদুর নয় লাল। এটা কোন বচন হয়ে গেল? ই বচন। কমপ্লিট, মনে থাকবে? ব্যাস। চলো পরের নিয়মে চলে যাচ্ছি। 15 নম্বর হলো, এবারে 16 নম্বর নিয়ম।
বুঝতে পেরেছো আশা করি? না বুঝতে পারলে কমেন্টে জানাও, আমি আবার ভিডিও করে তোমাদেরকে প্রদান করবো। কোন জায়গায় বুঝতে পারছো আমাকে ফোনও করতে পারো, আমি ফোনেও তোমাদের সাথে কথা বলতে রাজি আছি। ঠিক আছে, আমার নাম্বার কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমার নাম্বারটা সেভ করে রাখো, অজয় স্যার বলে, আমি তোমাদের কিন্তু ফোনে কথাও হবে। চলো পরের নিয়ম দেখো কি বলেছে। হ্যাঁ না সূচক প্রশ্নবোধক বাক্যকে হ্যাঁ না সূচক এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা হ্যাঁ নাতে উত্তর প্রদান করি, সেরকম বাক্যকে সর্বদাই তার অর্থ অনুযায়ী বচনে রূপান্তর করতে হবে। এমন হ্যাঁ বা না সূচক বাক্য যদি থাকে, তাদের বাক্যটার অর্থটাকে সেই অর্থটাকে বুঝে অর্থ অনুযায়ী বচনে রূপান্তরিত করতে হয়, এবং এই ধরনের বাক্যকে সাধারণ নয়ার্থক চিহ্ন থাকলে সামান্য সদর্থক এ বচনে রূপান্তরিত করতে হয়। যদি নয়ার্থক চিহ্ন থাকে, সাধারণ নয়ার্থক চিহ্ন থাকে, তাহলে কিন্তু সামান্য সদর্থক করতে হবে। সামান্য সদর্থক মানে কি? এই বচন। সামান্য সদর্থক বচন কোনটা? এই বচনে। যদি নয়ার্থক চিহ্ন থাকে তাহলে কিন্তু আমাদের সদর্থকে করতে হয়, আর যদি ওই নয়ার্থক চিহ্ন না থাকে তাহলে কিসে করতে হয়? সামান্য নয়ার্থক ই বচনে করতে হয়। বোঝা গেল কথাটা? তাহলে যদি হ্যাঁ বা না সূচক প্রশ্নবোধক বাক্য থাকে, সর্বদাই সেখানে অর্থ বুঝে করতে হবে। কি বুঝে করতে হবে? অর্থ বুঝে করবো। অর্থ বুঝে রূপান্তরিত করার পরে এই ধরনের বাক্য কী হবে? সাধারণত যদি নয়ার্থক চিহ্ন থাকে তাহলে এ বচনে করবো, আর যদি নয়ার্থক চিহ্ন না থাকে তাহলে ই বচনে করবো। বোঝা গেল কথাটা? তার মানে কি? নয়ার্থক থাকলে হ্যাঁ, থাকলে নাতে যাবে, না থাকলে হ্যাঁতে যাবে। তাহলে ভালো করে দেখো, একটা উদাহরণ করে দেখি, তাহলে বুঝতে পারবে। কে বলল তুমি ভালো ছেলে নও? কে বলল তুমি ভালো ছেলে নও? এই যে প্রশ্নটা করা হচ্ছে, তার মানেটা কি? বুঝিয়ে দেওয়া হচ্ছে কে বললো তুমি ভালো ছেলে নও, তার মানে কি? তুমি হও ভালো ছেলে। এই কথাটা বলার মধ্যে তো তাই বোঝাচ্ছে, তুমি হও ভালো ছেলে। তাহলে বচন এটাই করব আমি। এখানে কি রয়েছে? নয়ার্থক চিহ্ন রয়েছে। নয়ার্থক চিহ্ন হলে এই বচন, তার মানে কি? এখানে তুমি একটা নির্দিষ্ট পদ, তাহলে সকল কথাটা হবে না, পরিমাণবোধক। তুমি হও ভালো ছেলে, ব্যাস কি বচন সম্পূর্ণ হয়ে গেল। এটার অর্থটা বুঝে নিলাম আমি, অর্থ বুঝে কিন্তু আমি করলাম। কে বললো তুমি ভালো ছেলে নাও? তার মানে এই লাইনটার মাধ্যমে, এই বাক্যটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তুমি হও ভালো ছেলে। সেই অর্থ অনুযায়ী যদি দেখি বাক্যের মধ্যে নয়ার্থক চিহ্ন রয়েছে, তাহলে সেটা সদর্থকে যাবে, এই বচনে যাবে, আর যদি সদর্থক হয় তাহলে এই বচনে যাবে। গেল? তাহলে এটা আমি করে নিলাম। তারপরে দেখো পরেরটা, বৃত্ত কি কখনো ত্রিভুজ হয়? বৃত্ত কি কখনো ত্রিভুজ হয়? তার মানে এটা কি বুঝছে? এর অর্থটাকে বুঝতে হবে। তার মানে বৃত্ত এই যে বৃত্ত কখনো ত্রিভুজ হবে? কখনোই নয়। তবে কখনো ত্রিভুজ হবে না, তাহলে এখানে হয় রয়েছে, সদর্থক রয়েছে, তারপরে কি নয়ার্থকে যাবে, তাহলে ই বচনে হবে। তাহলে ই বচনে আকার কি? কোনো বৃত্ত, উদ্দেশ্য, কোনো বৃত্ত নয় কি ত্রিভুজ, কোনো বৃত্ত নয় কি ত্রিভুজ। এটা কোন বচন? সম্পূর্ণ হলো। বুঝতে পারলে? এই ছিল কিন্তু তোমাদের আরেকটি নিয়ম। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আবার তোমাদেরকে ভিডিও প্রদান করব, কোনো অসুবিধা নেই। এই ছিল তোমাদের পরবর্তী নিয়ম, যেখানে না হ্যাঁ বা না সূচক প্রশ্নবোধক বাক্য যদি থাকে, তার অর্থটাকে বুঝতে হবে। অর্থটাকে বুঝে দেখবো সেখানে যদি বাক্যের মধ্যে কি থাকে, নয়ার্থক চিহ্ন থাকে, তাহলে সদর্থক হবে, এ বচনে হবে সামান্য সদর্থক। আর যদি নয়ার্থক চিহ্ন না থাকে তাহলে কিন্তু কিসে যাবে? ই বচনে যাবে। বোঝা গেল? সদর্থক হলে নয়ার্থক, নয়ার্থক হলে সদর্থক। তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও। আজকেও আমি তোমাদের আরও দুটো নিয়ম করালাম। তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতেও ভুলবে না। তোমরা এভাবেই কিন্তু তোমাদের দর্শন বিষয়ে প্রস্তুতি পেতে চলেছ। ঠিক আছে? আবারও বলছি, এডুকেয়ার একাডেমির অফলাইন ইনস্টিটিউটের পাশাপাশি যারা রয়েছে আমার ভাই বোনেরা, প্রত্যেকেই তোমরা অফলাইনে ভর্তি হয়ে যাও। আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, কারণ এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে তোমরা পড়তে চলেছো, প্রিন্টেড নোট পেতে চলেছো উন্নত মানের, তোমরা কিন্তু একদম নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারছো। ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।